একটা মানুষের মেয়ে হয়ে তোর এত বড় দুঃসাহস! কেন করলি? কেন আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সঙ্গে এইভাবে প্রতারণা করলি? আমাকে মিথ্যে বললি কেন? সততার কি প্রয়োজন ছিল তোর? অসিদ্ধি, আমার কথা উত্তর দে। বিশ্বাস করো তান্ডু, আমি তোমাকে ঠকাতে চাইনি। কি করবো, উপায় ছিল না কোনো। কি উপায় ছিল না? নিজের সাথে আমাকে ব্যবহার করলি তুই। আমার বিশ্বাস, আমার ভালোবাসা নিয়ে এইভাবে ফেলা করলি। এই ছলনা করে কি লাভ হলো তোর? সত্যি করে বল, নইলে এক্ষুনি তোকে গলা টিপেই আমি শেষ করে ফেলবো। আমি সত্যি বলছি দাদু, আমি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার ভাইদের জন্য এমন কাজ করেছি। আমি তোমাকে মিথ্যে পরিচয় দিয়েছি, শুধু আমার চাপা ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য। এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই আমার। আমি যে আমার মা, বাবা, ভাইয়ের জন্য মুখটা পাই, ওরাই আমার জীবনে সবকিছু। বললে তুই মানুষের মেয়ে, তুই তোর বাবা মা ভাইয়ের জন্য মরতেও পর্যন্ত পারিস। অদ্ভুত কিম্ভূত, অদ্ভুত কিম্ভূত, কোথায় গেল ওরা? অদ্ভুত কিম্ভূত, কোথায় তোরা? যেখানে থাকিস এক্ষুনি আমার সামনে এসে হাজির হ। আরে অদ্ভুত ব্যাপার তো, সেই সূর্যগ্রহণের আগে অদ্ভুত আর কিম্ভূত বাকি রাক্ষসদের সাথে রাক্ষস রাজ্যে ফিরে গেল। কথা ছিল গ্রহণ শেষে ওরা নীলকুণ্ডে স্নান করে আবার ফিরে আসবে। কোনো রাক্ষস ফেরেনি। আমার মনে হয় মল্লিকা, ওই অদ্ভুত কিম্ভূত এখনো ফিরে আসেনি। এখনো ফেরেনি? এখনো ফেরেনি মানেটা কি? সূর্যগ্রহণ তো অনেকক্ষণ কেটে গেছে, এতক্ষণ করছেটা কি? তাহলে কি করছে কি ওরা রাক্ষস রাজ্যে? অদ্ভুত কিম্ভূত, অদ্ভুত কিম্ভূত, নিজের মা
বাবা ভাইদের এত ভালোবাসিস তুই, এতটুকু একটা মেয়ে হয়ে তাদের কথা তুই এত চিন্তা করিস। ওরা যে আবার পঞ্চন দাদু, ওদের কথা আমি না ভাবলে আর কে ভাববে বলো? তাই বলে এই রাক্ষস রাজ্যে প্রবেশ করার ঝুঁকি নিত তোর বুক একবার কেঁপে উঠল না? ওরাই আমার সব দাদু, ওদের ছাড়া যে আমার কোনো অস্তিত্বই নেই। যদি কোনোদিন সত্যি আমার মা বাবা ভাইয়ের মুখে হাসি ফোটাতে পারে, সেদিনই আমার জীবন সার্থক হবে। মা বাবা ভাইদের প্রতি এমন ভালোবাসা, এমন স্বার্থত্যাগ এ বুঝি মানুষেরাই পারে? রাক্ষসদের বুঝি এসব থাকতে নেই? রাক্ষসরা বুঝি শুধু নিজেদের স্বার্থের কথাই ভাবে? একদিকে তুই নিজের জীবন তুচ্ছ করে পরিবারের কথা চিন্তা করে এই রাক্ষস রাজ্যে ছুটে এসেছিস, আর একদিকে আমার ছেলে হিড়িম্ব মল্ল শুধু নিজের স্বার্থের কথাই ভাবে, নিজের দুই বোনকে দেশ ছাড়া করল শুধু হিংসার কারণ। সিংহাসনের প্রতি লোভ তার এত প্রবল যে নিজের বাপকে পর্যন্ত সে রেহাই দিলে। আর যদি আমি বা তার দুই বোনের কেউ এই সিংহাসনের কাটা হয়ে দাঁড়াই, তাহলে আমাদের হত্যা করতেও তার হাত একবারও কাঁপবে না। আর সেখানে তুই ওই এক রক্ষী মেয়ে এমন নিজের জীবন হাতে করে নিয়ে এই দুর্গম পথ পেরিয়ে রাক্ষস রাজ্যে এসেছিস নিজের ভাইকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। এমন মেয়ে কি শুধু মানুষেরই হয়? রাক্ষসদের মধ্যে এমন লোক হয় না? কেন হয় না? রাক্ষসদের কি ভালো হতে নেই? না দাদু, তা কেন? মানুষ যেমন ভালো খারাপ দুরকম হয়, রাক্ষসেরাও তেমন। রাক্ষসদের ভেতর যেমন তোমার ছেলের মতো দুষ্ট রাক্ষস আছে, ঠিক তেমনি তোমার মতো, তোমার তুই মেয়ের মতো ভালো রাক্ষস তো আছে।
তুমি আমার আসল পরিচয় জানতে না ঠিকই, কিন্তু তুমি তবু সেদিন যদি আমাকে সাহায্য না করতে, আমি কি তাহলে গোলকধাঁধা পার করে আমার চাপা ভাইয়ের কাছে পৌঁছতে পারতাম? এত সাহস ওদের আমার কথা অগ্রাহ্য করে? কি করছে কি সব কটা রাক্ষস রাজ্যে? ওরা কি ভুলে গেছে যে সূর্যনগর এই মুহূর্তে রাক্ষস শূন্য? কোথায় সব, কোথায়? এত রাগ করিস না মল্লিকা, উত্তেজিত হয়ে কোনো লাভ হবে না। আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দে। সূর্যগ্রহণ শেষ হয়ে গিয়ে দিন পেরিয়ে রাত হতে চলল, রাক্ষসরা এখনো নীলকুণ্ডে স্নান করে সূর্যনগরে ফিরে এলো না কেন? কি এমন হতে পারে? কিছুই হতে পারে না মাতা, কিচ্ছু হতে পারে না। দেশে ফিরে একেবারে ছুটির খুশিতে পাগল হয়ে গেছে। ফিরুক সব কটা, তারপর দেখাচ্ছে ওদের। না মল্লিকা, কেন জানি না আমার মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। তা না হলে এত রাক্ষস একসাথে এমন কাজ করবে কেন? তুই একবার রাক্ষস রাজ্যের খবর নে তো, নিশ্চয়ই সাংঘাতিক কিছু একটা ঘটেছে ওখানে। আপনি ঠিক বলেছেন মাতা। আমি এই মুহূর্তে পঞ্চ রাক্ষস কুলমণিদের স্মরণ করছি, ওরাই দিতে পারবে আসল খবর। একদম ঠিক বলেছিস, শিগগিরই ডাক ওদের। হে পঞ্চ রাক্ষস কুলমণি, আমি মণি মল্লিকা আপনাদের স্মরণ করছি, এক্ষুনি হাজির হন। বড় বুড়িমা, মানে যে তোমার বড় মেয়ে, যে এখন গম ভাঙনি যায়নি, সেই আমাকে বলেছিল রাক্ষস রাজ্যে এসে তোমার সাথে দেখা করতে, তার মেয়ে বলে পরিচয় দিতে। যদি তুই রাক্ষস রাজ্যে পৌঁছতে পারিস, আমার বাবার সাথে দেখা করিস। কিন্তু আমি যদি বুঝতে পারতাম যে আমার মিথ্যে বলার জন্য তুমি এত কষ্ট পাবে, তাহলে আমি তোমাকে কখনো কষ্ট দিতাম না দাদু। আমি তোমার নিজের নাতনি নই ঠিকই, কিন্তু এই দুদিনে আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। তুইও যে আমার বড় মায়ায় বেঁধে ফেলেছিস মেয়ে, তাই তো আমাকে মিথ্যে বলার জন্য রাগে আমার মাথাটা ঘুরে গিয়েছে। বড় কষ্ট দিয়ে ফেলেছি তো, বড় ব্যথা পেয়েছিস তুই। না দাদু, কেঁদো না, কিছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। আমি এখন বুঝতে পারছি আমার দুই মেয়ে তোকে কেন এত ভালোবেসেছিল। তুই খুব ভালো মনের মেয়ে, তোর মনে কত স্নেহ, মায়া, দয়া, মমতা। তুমিও আমাকে সারা জীবন এমন করেই ভালোবেসো দাদু। আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে, মনে করো আমি তোমার আরেকটা নাতনি। বলে নাতনি তো বটেই, তোকে ছাড়া এমন ভালো নাতনি আমি পেতাম কোথায়। তুই না বললেও আমি জানি তোর গলায় এখনো ব্যথা করছে। তার আমি
আমি এক্ষুনি তোর ব্যথা ছাড়ানোর সব ব্যবস্থা করছি। দেখবি সব ব্যথা নিমেষে কেমন উদাও হয়ে যাবে। আয় আয় লাল পাতার ঝাড়, সব ব্যথা ব্যাধি পগার পার। এই পাতার ঝাড় বুঝে সব ব্যথা বেদনা দূর করে? এখনই নিজের চোখেই দেখবি এই জাদুর পাতার কত গুণ। সব ব্যথা দূরে যা, আকাশেতে উড়ে যা। লাল পাতা ব্যথার জল, সব বেদনার উপশম। দেখ দেখি এবার। ভারী আশ্চর্য ক্ষমতা তাই জাদু পাতা। ব্যথা তো এক নিমিষে সেরে গেল। দেখলি তো লাল পাতার কেমন গুণ। কি গো বলেছিলাম না? আমার ব্যথা তো একেবারে সেরে গেল, কিন্তু সেনাপতি মশাই সে যে ব্যথায় বড় কষ্ট পাচ্ছে। তুমি তাকে সাহায্য না করলে কে বাঁচাবে তাকে? সেনাপতি মশাই, সেটাই আবার কে? হে পঞ্চরাক্ষস কুলমুনি, আপনারা এই মুহূর্তে একবার সূর্যনগরে এসে হাজির হন। রাক্ষস রাজকুমারী মণি মল্লিকা আপনাদের দর্শন প্রার্থী। এ কি করে সম্ভব মাতা? এ কি করে সম্ভব? পঞ্চরাক্ষস কুলমণিগণ আমারটাকে সারা দিলেন না? এর আগে যতবার দেখেছি তৎক্ষণাৎ তারা এসে হাজির হয়েছেন। না না মল্লিকা, কিছু একটা ঘটেছে। তুই তুই আরেকবার চেষ্টা কর, আরেকবার ডাক। হ্যাঁ মাতা। হে পঞ্চরাক্ষস কুলমণিগণ, আপনারা এক্ষুনি সূর্যনগরে আমার কক্ষে এসে হাজির হন। আমি মণি মল্লিকা। এই মুহূর্তে আপনাদের আমার বিশেষ প্রয়োজন। এক্ষুনি আসুন। হে পঞ্চরাক্ষস কুলমণিগণ, আপনারা এক্ষুনি সূর্যনগরে আমার কক্ষে এসে হাজির হন। আমি মণি মল্লিকা। এই মুহূর্তে আপনাদের আমার বিশেষ প্রয়োজন। এক্ষুনি আসুন। হে পঞ্চরাক্ষস কুলমণিগণ। এই রাজকুমারী মণিমল্লিকা বারবার ডাক পাঠাচ্ছে। আমার তো চলার একদম ক্ষমতা নেই, বরং তুই যা না একবার তার কাছে। এই মণিমল্লিকা রাক্ষসদের রাজকুমারী, তার কথা অমান্য করার অর্থ রাজদ্রোহিতা। আমাদের মধ্যে অন্তত একজনের সূর্যনগরে যাওয়া উচিত। হ্যাঁ, আমি যাই। কোথাকার সেনাপতি সে? তার কথা আগে বলিসনি তো কিছু। সেই রাক্ষস রাজ্যেই বা সে এলো কি করে? সে সূর্যনগরের সেনাপতি।
আমার সঙ্গেই সে এখানে এসেছে। জাদুকরের জাদু মাদুলির মন্ত্রের সাহায্যে আমি তাকেই পুতুল বানিয়ে রেখেছিলাম। পুতুল? তোর সেই মানুষ পুতুল? হ্যাঁ গো দাদু, আমার সেই পুতুল। তুমি দাদামশাই ঘরেই থাকো, আমি এক্ষুনি আসছি। সেই সেনাপতি মশাইকে তোমার জাদুকাঠির ছোঁয়ায় আমি হাতি বানিয়েছিলাম। হাতি হয়েই সেনাপতি মশাই নীলকুণ্ডের সব জল শুষে নিয়েছে। কি কাণ্ড! এই কাজ তাহলে তোদের? তার সত্যিকারের পুতুল নয়। এছাড়া যে আমাদের আর কোনো উপায় ছিল না দাদু। আমি যে আমার চাপা ভাইয়ের কাছে পৌঁছেও তাকে আনতে পারিনি, তাই আমার একটু সময়ের দরকার ছিল। রাক্ষসরা যদি নীলকুণ্ডের জলে স্নান করে সব শক্তি ফেরত পেয়ে যায়, তাহলে তো আমি তাদের চোখের সামনে দিয়ে কোনোদিনই আমার ভাইকে উদ্ধার করতে পারতাম না। কিন্তু সেনাপতি মশাই, তাকে আমি সুস্থ করে তুলবো কি করে?